সেগমেন্টেশন, সিএনএন আর্কিটেকচার, আর কিভাবে আমরা নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। স্যার হ্যাঁ বলুন। আবার সিএনএন আর্কিটেকচার, অবজেক্ট ডিটেকশন এন্ড সেগমেন্টেশন। আর এবার কিন্তু 5-6-7 এই তিনটে তো পড়াইছি। রিকার নিউরাল নেটওয়ার্ক তো পড়াইনি। রিকার নিউরাল নেটওয়ার্ক পড়াইছি, নিউরাল নেটওয়ার্ক বাট দুজনে পড়াইনি। সো এই তিনটা। আর এবার কিন্তু সিলেবাস এই দিক দিয়ে চেঞ্জ। সো গতবারের কোশ্চেন কিন্তু পাচ্ছ না, গতবার এই দুইটা ছিল না কিন্তু, এই দুইটা এবার পড়েছে। আচ্ছা যাই হোক, তো এখন প্রথমে আসো অবজেক্ট ডিরেকশন। ডিরেকশন এন্ড সেগমেন্টেশন, যেটা উপরে সিটি হলো। আচ্ছা এখন কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইউটিউবে ভিডিও পাবা, CS231 CS231N। তাহলে দুইটা, একটা হচ্ছে উইন্টার 16 আর একটা হচ্ছে 17। এই 17টা মনে হয় অনলি ফর স্ট্যানফোর্ড। না 17 বাবা, 18 পর থেকে অনলি ফর। আচ্ছা আচ্ছা। কোর্সের নাম হচ্ছে CS231। যেমন তোমাদের CSC 437, ওদের হচ্ছে CS231। 231 এর আবার দুইটা পার্ট, একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে, একটা হচ্ছে ট্রেডিশনাল। সো এন মানে নিউরাল নেটওয়ার্ক। আর স্প্রিং সেমিস্টার 2017, তারপর থেকে ওরা আর ওপেন করে না। যাই হোক, তো প্রতিটা কোর্সে নর্মালি একটা দুটো ভিডিও থাকে, তো এখানে ভিডিওটা দেওয়া আছে। তো তুমি যদি এখানে অবজেক্ট ডিরেকশনে যাও তাহলে এখান থেকে শুনতে পারবে। ওকে, আচ্ছা এখন স্লাইডের বিষয় বলি। স্লাইডে কিন্তু অনেক সময়ই থাকে না, সব কন্টেন্ট গুলো থাকে না। সেই জন্য বোঝার সুবিধাতে আমি আলাদা সাব কন্টেন্ট মানে কন্টেন্ট দিয়ে রাখছি। ফর এক্সাম্পল এই পেপারটা বলতে পারো, এখানে হচ্ছে যে বেসিক্যালি যে কয়টা অ্যালগরিদম ছিল, RCNN, ফার্স্ট RCNN, ফার্স্ট RCNN, ইয়োলো, SSD, সবকিছু সম্বন্ধে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এটা যদি দুইবার রিডিং করতে পারো তখন দেখবা যে আসলে কতটুকু সহজ মনে হয়। সিমিলারলি আরেকটা কন্টেন্ট আছে, আরেকটা পেপার ছিল RCNN, এইটা পড়তে পারো। এটা একটা ব্লগ থেকে আমি PDF করে নিয়ে এসেছি। সেখানে দেখো এই যে RCNN কিভাবে কাজ করে, এটা জাস্ট সিম্পলি রিডিং করলে হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে? বোঝার জন্য। তারপর ফার্স্ট RCNN, আরও একটু ইনপুট। তোমাদের মতো ছেলেরা কিন্তু পড়াশোনা করে ব্লগ লিখছে, এই ব্লগগুলো কিন্তু বড় কোনো প্রফেসর দেখে না, ভার্সিটি স্টুডেন্ট নিয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট RCNN কিভাবে কাজ করে, এই ফিগারগুলো একটু পড়ে দিল। আর সব কন্টেন্ট এই CS231 থেকেই নেয়, ওরা বেসিক্যালি কন্টেন্ট জেনারেট করে, অন্যরা হচ্ছে এখান থেকে ব্লগগুলো নেয়। আর এটা তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাস্ক RCNN, আরও একটু লস করা, ঠিক আছে? সো এই দুইটা ব্লগ যদি করতে পারো, আমি এখানে দিয়ে রাখছি, তাহলে মোটামুটি মানে ব্লগ আচ্ছা, তাহলে আমরা একটু সিলেবাসটা দেখি যে এখানে যে কটা প্রবলেম ছিল। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে রিকগনিশন। একটা ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজকে ক্লাসিফাই করা। সিম্যান্টিক সেগমেন্টেশন মানে হচ্ছে যে ক্লাসগুলোকে আমরা পিক্সেল ওয়াইজ আলাদা করি, কিন্তু একই ক্লাসের দুইটা অবজেক্টকে না। অবজেক্ট ডিরেকশন মানে হচ্ছে একই ক্লাসের ভিন্ন ইনস্ট্যান্ট গুলা থাকলে ওদেরকে আলাদাভাবে ডিটেক্ট করবে। ডিটেক্ট করা মানে একটা বাউন্ডিং ক্রস করা। আর ইনস্ট্যান্ট সেগমেন্টেশন তো ওকে। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখো প্রথমে যে অ্যালগরিদমটা, সেটা হচ্ছে তাহলে উপর দিকে কোনো কন্টেন্ট ছিল না, এখান থেকে হচ্ছে সিম্যান্টিক সেগমেন্টেশন। তাহলে কোশ্চেন কি, যে সিম্যান্টিক সেগমেন্টেশনের আইডিয়াটা কিরকম, কিভাবে সলভ করতে পারি। তার মধ্যে কয়েকটা কনসেপ্ট আছে, যে একটা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার দিয়ে সিম্যান্টিক সেগমেন্টেশন সলভ করা যায়। তাহলে তখন এই ফিগারটা দিতে হবে, ঠিক আছে? জাস্ট কন লেয়ার থাকবে এবং শেষে আমরা কি বলে যে প্রতিটা পিক্সেলটা হয়ে যাবে, মানে যতগুলা ক্লাস আছে তত ডেপ ডিমেনশন বাড়াবো। তো তার মধ্যে আমরা আর্গুমেন্ট ম্যাক্সিমাম করে যে ক্লাসের মানটা বেশি, ওই যে পিক্সেল ভাবে থাকবে সেটাকে আমরা লেবেল করে দেব, ক্লাসের জন্য যে লেবেলটা থাকবে সেটা। তাহলে এটা হচ্ছে ফুললি কনভলিউশনাল লেয়ারের আইডিয়া। বাট এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? তাহলে পরের কোশ্চেন, সিম্যান্টিক সেগমেন্টেশন যদি ফুললি কানেক্টেড কনভলিউশনাল লেয়ার দিয়ে করি তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমাদের প্যারামিটারের সংখ্যা বেশি হয়ে যায়, ঠিক আছে? আর এই যে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন করা, সেক্ষেত্রে পিক্সেল ওয়াইজ আমাদেরকে লেবেলিং করতে হয়। সো লেভেলটা ডেটা পাওয়াটা কিন্তু খুব কঠিন। এমনি আমাদের কাছে মিলিয়ন উপরে ইমেজ আছে, বিলিয়ন সংখ্যক ইমেজ অ্যাভেলেবল, বাট প্রবলেম হচ্ছে যে আমাদের এই ইমেজগুলোকে লেবেলিং করাটা কঠিন। কারণ এখন শুধুমাত্র একটা ইমেজ কেন, আমাদেরকে পিক্সেল ধরে লেবেল করা লাগতেছে। সো এত বড় নেটওয়ার্ক তো ব্যবহার করা যাবে না। তো আমাদের এই জন্য যেটা করতে হবে, আর যদি ইমেজের রেজুলেশন বড় হয় তাহলে এটা খুব বড়
এক্সপেন্সিভ হয়ে যায়। তখন আমাদের কনসেপ্টে আসলো যে আমরা কাজ করি ডাউন স্যাম্পলিং করে নেই এবং আপ স্যাম্পলিং করি, তাহলে অনেকটা অটো এনকোডারের মতো কাজ করে। ওটা সলিউশন কি এটা স্যার ডাউন স্যাম্পলিং আর আপ স্যাম্পলিং এর কি হ্যাঁ, তাহলে ছোট হয়ে যাচ্ছে আমাদের কনভলিউশন আর ম্যাপ সাইজ। ম্যাপ সাইজ ছোট হলে আমাদের ওয়েট কমে যাবে, ওয়েট কমে গেলে তো আমাদের নেটওয়ার্ক সাইজ ছোট হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক সাইজ ছোট হলে তো অত বড় ইমেজার লাগতেছে না, মানে অত বেশি, তাহলে আমাদের যে প্রবলেম যেটা ছিল যে লেভেল ডেটা দরকার সেই প্রবলেমটা আর থাকতেছে না। এটা হ্যাঁ, যদি তুমি নেটওয়ার্কের সাইজ করে ছোট করে দাও তাহলে প্যারামিটার সংখ্যা কমে যাচ্ছে না, কমে গেলে নেটওয়ার্ক ছোট, তাহলে কিন্তু বেশি ইমেজার লাগবে না। তাহলে এখান থেকে দুইটা কনসেপ্ট আসলো, একটা হচ্ছে ডাউন স্যাম্পলিং কি, একটা হচ্ছে আপ স্যাম্পলিং। তাহলে আপ স্যাম্পলিং কয়েক ভাবে করা যায়, সামথিং লাইক ম্যাক্স পুলিং বা আনপুলিং, যেটা সিটিতে ছিল তারপর হচ্ছে যে বিষয়টা একদম, তারপর হচ্ছে ট্রান্সপোজ কনভলিউশন, এটা বললাম যে ট্রান্সপোজ কনভলিউশন মূল কনসেপ্ট হচ্ছে আমাদেরকে ম্যাক্স পুলিং করতে হবে। আচ্ছা, তাহলে ওরা একটা ওয়ান ডে এক্সাম্পল দিয়ে দেখেছে, এখানে কিন্তু একটু ভুল ছিল, জাস্ট ভুল করার পথে এটা, মানে মূল কনসেপ্টটা হচ্ছে যে যদি আমরা কনভলিউশন লেয়ারের সময় এটা মানে কি বলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, তাহলে এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা আপ স্যাম্পলিংটা পাই, আর উপরে তো আনপুলিং এর কনসেপ্টগুলো ছিল। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে যে আমরা আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিংটা বুঝতে পারলাম। তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে ফুলি কানেক্টেড লেয়ার ব্যবহার করে কিভাবে করতে পারি, আর একটা হচ্ছে যে আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং করে। সেক্ষেত্রে আবার আপ স্যাম্পলিং এর কয়েকটা ফরমেশন ছিল, ওইগুলো আমরা দেখলাম। তারপরে যে কনসেপ্টটা শুরু সেটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন। সেই ডিটেকশন করার জন্য আমরা অ্যালগরিদম দেখলাম তিনটা, একটা হচ্ছে আরসিএম, একটা ফাস্ট আরসিএম, আর একটা হচ্ছে ফাস্টার আরসিএম। ওকে, তারপরে আরেকটা কনসেপ্ট রয়ে গেল, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন। সিটিতে এই জিনিসটা ছিল, এইটা বলে এটা আমার বই ছিল, সেটা তো আমরা জানি না, কারণ যখন তুমি স্লাইড পড়বা স্লাইডের সংখ্যা তো 100-র উপরে, তাহলে দু একটা মিসিং হয়ে যেতেও পারে। বেটার হয় যদি ফুল আর্টিকেল পড়ো, তাহলে মূল কনসেপ্টটা বুঝতে পারবে আর ভিডিও শুনো। ক্লাসিফিকেশন লোকালাইজেশন একটা স্লাইড হলো, এটা তো 4টা অ্যালগরিদমের মধ্যে একটা, মানে 4টা টাস্কের মধ্যে একটা, যে আমরা লোকালাইজেশন করতে চাই। লোকালাইজেশন করা খুব সোজা, ক্লাসিফিকেশন পর্যন্ত আসবো, আসার পরে যখন সে ধরো যে আমরা লাস্ট কনভলিউশনাল লেয়ার, এখন যদি আমাদের ইমেজ নেট হয় তাহলে 1000টা ক্লাসে ভাগ করতে হবে। তো এইখানে আমরা 1000টা ক্লাসের জন্য একটা মানে ফুলি কানেক্টেড লেয়ার ব্যবহার করব, আর এখানে হচ্ছে 4টা বাউন্ডিং বক্স লাগবে 4টার জন্য। সে ধরো সিফার 10 যেটা করলাম ওদের, তো সিফার 10-এ আমি যদি বলি ওকে ক্লাস ডিটেক্ট করার পাশাপাশি লোকালাইজ করেও দিতে হবে, আমাদের হর্সটা কই, ক্যাটটা কই, ডগটা কই, এরোপ্লেনটা কই। তা তোমাদের লাস্ট কনভলিউশনাল দেওয়া ছিল, যেমন আমি কত দিলাম 384 ইয়েতে আমার বেস লাইন, তো 384 পরে দুইটা পার্ট হয়ে যাবে, একটা হচ্ছে 10টা সফটম্যাক্স, আর একটা হয়ে যাবে 4টা দিয়ে ও আসলে বাউন্ডিং বক্সগুলো রেডি করবে। বোঝা যাচ্ছে? সামান্য একটু চেঞ্জ, এখানে কিন্তু একটা কনভলিউশনাল লেয়ার আছে, এই লেয়ারটা হচ্ছে 1000টার জন্য, আর এটা হচ্ছে 4টার জন্য। এই সামান্য একটু টুইক, তাহলে আমরা একটা আরেকটা প্রবলেম সলভ করতে পারবো। বাট তুমি যদি এজ এ হোল না পড়ে শুধু স্লাইডের ছবিগুলো দেখে যাও, তাহলে মানে চোখে আরেকটু থেকে যেতে পারে কনসেপ্টটা। ওকে, তাহলে এখন যদি দুইটা ব্রাঞ্চ করি, তাহলে দুই ব্রাঞ্চে তো আলাদাভাবে লস বের করতে হবে। ওকে, তাহলে যদি একটা সফটম্যাক্স লস আর একটা হচ্ছে L2 লস, L2 মানে হচ্ছে সিম্পলি ইউনিয়ন লস যেটাকে বলে। আচ্ছা, তাহলে দুই লসকে দিয়ে আবার একসাথে একটা লস বের করব, সেই লসটা ব্যাক প্রপাগেট হয়ে যাবে, যেটাকে মাল্টি টাস্ক লস বলে। আর এই অ্যালগরিদমটা যে ইমেজ নেট, যে সিএনএন আর্কিটেকচারে পড়লাম, 4টা অ্যালগরিদম করছিলাম, তার মধ্যে একটা ব্যবহার করতে পারবে, সামথিং লাইক রেজনেট বা অ্যালেক্সনেট। আসসালামু আলাইকুম, আমি যে ক্লাস নিচ্ছি 102 নম্বর। ওকে, তাহলে এখানে যে 4টা অ্যালগরিদম বলছিলাম সে 4টার মধ্যে একটা আসবে। আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশনটা চলে গেল, তাহলে আমরা দুটো দেখলাম, একটা সিমান্টিক সেগমেন্টেশন, একটা ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন। তারপরে আসে অবজেক্ট ডিটেকশন। শুরুতে অবজেক্ট ডিটেকশন কি, কেন লাগে সামথিং, তারপরে অবজেক্ট ডিটেকশন করার ট্রেডিশনাল ফর্মুলা, যে একটা উইন্ডো দিয়ে সেই উইন্ডোটা স্ক্যান করতে হবে, কিন্তু এটা আসলে ভেরি একটা ব্যাড আইডিয়া। এইভাবে প্রতিটা স্ক্যান করে দিলে আসলে ফিক্সড উইন্ডো সাইজটা কত হবে সেটা আমরা জানি না, আর ইমেজের রেজোলিউশন খুব বেশি হয়ে যায়, সো এটা খুব ব্যাড আইডিয়া। তো তারপরে যেটা রস গ্রেশেকের কাজ শুরু, সে প্রায় 30 বছর করে এগুলো নিয়ে কাজ করতেছে। তো তারপরে যেটা কনসেপ্ট আসলো যে আমরা আরসিএনএন অ্যালগরিদম ব্যবহার করতে পারি। আরসিএনএন এর জন্য কি লাগবে? ট্রেডিশনাল কম্পিউটার ভিশনে যে অ্যালগরিদমটা প্রচলিত ছিল, রিজন প্রপোজাল, যেটা সিলেক্টিভ সার্চ করে প্রায় 2000 মানে সম্ভাব্য রিজন দেয়, সেটার উপর বেস করে আমরা করতে পারি। এই যে গ্রিশেকের ছবি, তাহলে আরসিএনএন এর কাজ কি? প্রথমে হচ্ছে রিজন প্রপোজাল দিব, এরকম প্রায় 2K 2000 আসবে,
2000 আসার পর প্রতিটা রিজন তো আলাদা হয়, সেটাকে আমরা ওয়ার্ক করে দিয়ে একটা ফিক্স সাইজ দিব, এবং তারপরে যদি প্রতিটার জন্য আমরা একটা কনভলিউশনাল লেয়ার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা দুইটা কনসেপ্ট পাচ্ছি। পর কনভলিউশনাল লেয়ার ব্যবহার করার পরে এবার সাইজটা কমে যাচ্ছে, এবার সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে আমরা ক্লাসিফাই করতে পারবো, অথবা মুশফিকুর রহমান কোশ্চেন বলে দিচ্ছি, ও থাকলে তো সমস্যা চলে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বাউন্ডিং বক্স পাচ্ছি, আর এখান থেকে হচ্ছে যে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে আমাদের যে প্রপোজ রিজনটা, সেই প্রপোজ রিজনটাকে কোন অবজেক্টে সেটাকে ক্লাসিফাই করতেছি। আর এই জিনিসগুলো যদি মানে ছবি দেখে তো আর বোঝা যায় না, ওই আর্টিকেল গুলো পড়ে দেয় এই যে এইখানে ব্লক দিচ্ছে একটা ছোট করে, এই যে এখানে তো আছে, এই যে আরসি ল্যাব ও আবার ফিগারটা এইভাবে আছে। ওকে, তাহলে যে রিজন প্রপোজাল 2000, তারপরে সিএনএন এর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে এটা কিভাবে কাজ করে এটা একটু বলে দিচ্ছে, বাউন্ডিং বক্স কিভাবে কাজ করে এই। ওকে, তারপরে আবার ফার্স্ট আসছে ও ফিট কিভাবে রান দিতে হয়, তারপর ফার্স্ট আসছে। আচ্ছা, তো এখানে বাস মানে একেবারে ম্যাথ সহজে পড়া লাগবে তা না, মানে মূল কনসেপ্ট হচ্ছে আরসিএনএন কিভাবে কাজ করে। তুমি ব্লক ডায়াগ্রামটা আঁকার পর একটু দেখতে পারবে। আচ্ছা, এটাকে স্লো বলা হয় কারণ বেসিক্যালি দেখো আমাদের বোটল নেক হচ্ছে এটা, যে সিএনএন ফাস্টার উই নো, বাট এখন যেটা হচ্ছে যে ইমেজের উপরে আমাদের দেখো এটা হচ্ছে বোটল নেক লেয়ার, এখানে অনেক সময় বেশি লাগে, তাহলে এই সময় থেকে স্কিপ করে যাওয়ার জন্য আমাদের আসলে হচ্ছে ফাস্ট আরসিএন। ফাস্ট আরসিএন এর কি হয়, স্লো আরসিএন এর সমস্যাটা কি বলছেন স্যার? স্লো আরসিএন এর অনেক সময় লাগে, তোমার ট্রেন করতে খুব সম্ভবত 83 ঘন্টা, এবং একটা ইমেজের জন্য মেবি 47 সেকেন্ড। তুমি একটা ইমেজ থেকে অবজেক্ট ডিটেক্ট করবা, তখন যদি 37 সেকেন্ড সময় লাগে, সেটা তো আসলে মানে প্র্যাকটিক্যালি সফটওয়্যার আকারে ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং সেটার মূল কারণ হচ্ছে আমাদের এই ইমেজের মধ্যে আমরা কোনো নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছি না। ট্রেডিশনাল যে ভিশন অ্যালগরিদম দিয়ে আছে, লাইক কন্ট্রোল, এজ, ফিল্টার, এগুলা দিয়ে আমরা 2000 সম্ভাব্য রিজন দিচ্ছি, যে রিজনগুলা অবজেক্ট থাকতে পারে। তারপরে কনভলিউশন দিয়ে শিওর হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা ক্লাসিফাই করে। তো তাহলে এইখানে আমাদের সময়টা বেশি লাগবে। তারপরে ফার্স্ট আরসিএন এর পারপাসটা হচ্ছে যে এই রিজন প্রপোজালটাকে কিভাবে বাদ দেওয়া যায়। তখন যেটা হলো যে এই রিজন প্রপোজালটা বাদ দিয়ে কনভলিউশনের পরে দেওয়া হয়েছে বা কনভলিউশনের পরে, কারণ ওটা আসলে কারা আছে। তো তাহলে এখন ফার্স্ট আরসিএন এর যেটা হয় যে এইখানে এটা তো স্লো আরসিএন, ফার্স্ট আরসিএন এর যেটা হচ্ছে যে ইমেজের মধ্যে একটা কনভলিউশন দিব, তাহলে ইমেজের সাইজটা চলে যাচ্ছে বাট স্পেশাল ফিচারটা থেকে যাবে। তার উপরে আমাদেরকে রিজন প্রপোজালটা নিতে হবে, কারণ রিজন প্রপোজাল বাদে আসলে তখনও পর্যন্ত পাওয়া ছিল না একই ব্যক্তি পরের বছর, ঠিক আছে। এই যে রস গ্রিসে, তারপরে রিজন, এখন রিজন প্রপোজাল করার পরে এরপরে আমরা যখন ক্লাসিফাই করবো তখন আমাদেরকে সমস্যায় পড়তে হয়। এরপরে আসছে আরওআই পুলিং। তাহলে মূল কনসেপ্ট এটা না যে ইমেজ থেকে রিজন প্রপোজাল বাদ দিয়ে কনভলিউশন ব্যবহার করে তারপরে রিজন প্রপোজাল দেওয়া। মূল কনসেপ্ট হচ্ছে আরওআই পুলিং, ঠিক আছে। এই আরওআই পুলিংটা একটু ডিফিকাল্ট। তারপরে তো আমরা দেখলাম যে সবগুলো সিএনএন একটা মধ্যে দিয়ে যাবে, তারপরে আমরা একটা দিয়ে, আগে তো আলাদাভাবে ছিল মানে প্রতিটা এটা আলাদা হবে, এখানে হচ্ছে সবগুলা পার রিজনকে সিএনএন এর মধ্যে দিয়ে আমরা মানে যৌথভাবে সফটলেক্স লেয়ার ব্যবহার করে তো ক্লাসিফাই করতে পারি। আর এখানে তো এর টু লসের মাধ্যমে বাউন্ডিং বক্স তৈরি করতে পারি। আরওআই পুলিংটা তো ফ্র্যাকশনাল পুলিং, হ্যাঁ ফ্র্যাকশনাল, কিছুটা ফ্র্যাকশনাল বলতেও ভুল হবে, ফ্র্যাকশনাল পুলিং না, ও হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন থেকে নেয়, ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে তারপরে এটা মানে এটা স্কিপ করে যেতে বলতেছি, কারণ এই ধরনের ধরো যে যদি প্রবলেম স্পেসিফিক হয়, মানে অনেকটা কি বলবো, ধরো ক্যাকেটে তোমার পারফরমেন্স ভালো করতে হবে, তুমি মডার্ন ট্রেডিশনাল অ্যালগরিদম বাদ দিয়ে জোর করে পারফরমেন্স ভালো করার জন্য যদি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করো, আন্দাজে অনুমান করে, সেটা তো আসলে অ্যাকচুয়াল না, প্রযুক্তি তো অনেক সুন্দরভাবে চলে, অনেকটা জোড়াতানি দিয়ে অ্যালগরিদম বানাতে হবে। এইটা অনেকটা এইরকম যে অনেকটা জোড়াতানি দিয়ে কোডিং করাবো। তো আমি এই অ্যালগরিদম আর বেশি দিন থাকবে না, বলতে এই আরওআই কোডিংটা কনসেপ্ট ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা স্কিপ করে দিতে বলতেছি। হ্যাঁ, দেখো যে এটা কিভাবে যায়, সেই মানে সামান্য পিক্সেল ওয়াইজ ডিস্ট্রিবিউশন করার জন্য সে একটা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে তারপর দিচ্ছে, ঠিক আছে। তো আরওআই কোডিংটা লাগতেছে না, জাস্ট এই কনসেপ্টটা বলতে যে তুমি যেটা বললা যে ফ্র্যাকশনাল কোডিং এর মতো, যে এই পাশেও যদি আমার মানে উইথ আর হাইট ডিমেনশন যদি নাও মিলে, তারপরও আমরা এটাকে একটা ফিক্সড উইথ হাইট শেপের মধ্যে নিয়ে আসবো, যে শেপ দিয়ে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি।
নিচে দেখো যে কিভাবে কাজ করে সেই ইকুয়েশনটা দেওয়া আছে। সো আরো এক কুড়িটা লাগতেছে না, আরো এক কুড়িটা স্কিপ করে দিতে পারবো কনসেপ্টটা। যাই হোক, তাহলে এখন যেটা হচ্ছে যে আরসিএনএন আর ফাস্টার, এটা যেটা বলছিলাম যে আরসিএনএন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সময় লাগতেছে রিজন প্রপোজাল সহ 39 এবং রিজন প্রপোজাল বাদে হচ্ছে 47। তারপরে আমরা সেই রিজন প্রপোজালটা বাদ দিয়ে যদি দিই সেক্ষেত্রে যদিও রিজন প্রপোজালটা আছে, বাট এখন আমরা ইমেজের মধ্যে দিচ্ছি না, আমরা দিচ্ছি কনভলিউশনাল ফিচারের উপরে। তখন দেখো সময়টা আমাদের অনেক সেভ হচ্ছে। এখন সময় লাগতেছে মাত্র 4.3 সেকেন্ড। তারপরে আসলো আমাদের ফাস্টার আরসিএন। ফাস্টার আরসিএন এ আর কোনো ট্রেডিশনাল অ্যালগরিদম নাই। ফাস্টার আরসিএন এর হচ্ছে পুরোটাই কি বলে, ফাস্টার আরসিএন এর পুরোটাই হচ্ছে যে আমরা কনভলিউশনাল নেটওয়ার্ক ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখন এখানে শুরুতে একটা সিএনএন এর পরে আমরা একটা ফিচার ম্যাপ পাচ্ছি, সেই ফিচার ম্যাপের উপরে তারপরে আমরা যে রিজন প্রপোজাল নেটওয়ার্ক নেই এটাও একটা সিএনএন নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে আবার সমস্যা হচ্ছে যে আমাদেরকে দুইবার ট্রেন করা লাগতেছে। একবার রিজন প্রপোজালের জন্য ট্রেন করা লাগতেছে, আবার তারপরে আরওআই কোডিং করার পরে যখন আমরা ফাইনালি প্রেডিক্ট করব বাউন্ডিং বক্স বা অবজেক্টের ক্লাসে, তখনও আমাদেরকে আবার কি বলে প্রেডিক্ট করা লাগতেছে, লস ক্যালকুলেট করে। এই মানে বেসিক্যালি ট্রেন করা লাগতেছে। এই যে রিজন প্রপোজাল নেটওয়ার্কে ট্রেন করার জন্য আমাদেরকে আবার লেভেল ডেটা দরকার। সো এইখানেও কিন্তু আরেকটু হ্যাস্টি প্রসেস, অনেকটা জোড়াতালি দিয়ে এই পর্যন্ত যতগুলো অবজেক্ট ডিরেকশন অ্যালগরিদম আছে লাইক ইওলো, সিঙ্গেল শট ডিটেক্টর, সবগুলাই হচ্ছে যে একদম যে লজিক্যাল ভাবে আসছে তা না, জোর করে পারফরমেন্স ভালো করার জন্য একটা প্রচেষ্টা জড়িয়ে গেছে। তো এটা এখন একটা রিসার্চ টপিক যে কিভাবে পিওর অ্যালগরিদমের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। সিমিলারলি যদি এই ব্লকটা দেখো তাহলে এখানে হচ্ছে যে ফাস্টার আরসিএন সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, আমরা এখান থেকে লেয়ার পাই, তারপরে রিজন প্রপোজাল নেটওয়ার্ক, তারপরে আবার ফাইনালি আমরা প্রেডিক্ট করতে পারি স্লাইডিং উইন্ডো ইন্টারমিডিয়েট লেয়ার। ওকে, তারপরে আছে এটা যদি ফাইনাল লেয়ার হয় তাহলে এইখানে আবার সিএনএন ব্যবহার করার পরে এটাকে আবার ট্রেন করতে হয়। ঠিক আছে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এত ম্যাথটা লাগবে না, জাস্ট কনসেপ্টটা বোঝা, ব্লক ডায়াগ্রামটা লিখে তারপর তুমি যদি একটু এক্সপ্লেইন করতে পারবে। এই ফিগারটা সবচেয়ে সুন্দর, এটা বেসিক্যালি পেপার থেকে আসছে যে আমাদের অরিজিনাল ইমেজে আমরা একটা সিএনএন ব্যবহার করবো, এই ফিচার ম্যাপটা কিন্তু সিএনএন এর উপরেই থাকে। তো এই ফিচার ম্যাপে আমরা আরেকটা রিজন প্রপোজাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবো, এটাকে আবার আলাদাভাবে ট্রেন করতে হয়। সেই রিজন প্রপোজাল থেকে রিজন আবার সিএনএন এর ফিচার, এই দুটোর উপর বেস করে কোডিং করে তারপর আমরা ফাইনাল ক্লাসটা প্রেডিক্ট করবো। ঠিক আছে, তো এই রিজন প্রপোজাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে এই ব্যাপারে একটু ডিটেইলস বলা আছে। এই রিজন প্রপোজালটা হচ্ছে এইটা, এই যে এইখানে যে রিজন প্রপোজালটা ছিল না, এখানে বেসিক্যালি একটা প্রপোজ রিজনের প্রতি আমরা 20 সংখ্যক বাউন্ডিং বক্স দেই এবং 20 সংখ্যক বাউন্ডিং বক্সের জন্য মেবি 5টা ক্লাস তৈরি করতে হয়। তাহলে এই রিজন প্রপোজাল নেটওয়ার্কটা একটু দেখে নিন, 5টা না, k টাইমস 20 টাইমস 5 15, k হচ্ছে ক্লাস সংখ্যক, 20 বাউন্ডিং বক্স। তুমি বেসিক্যালি কয়টা বাউন্ডিং বক্স দিচ্ছ, মানে একটা এই যে তুমি ধরো যে এটা তুমি একটা গ্রিডে ভাগ করছো, এটাকে 20/15 গ্রিডে ভাগ করার পরে প্রতিটা গ্রিডের জন্য তোমাকে k সংখ্যক বাউন্ডিং বক্স দিতে হবে। নেওয়ার পরে তারপরে সে প্রেডিক্ট করে অনেকটা ইওলো মতো। যাই হোক, এই ফার্স্ট আরসিএনটা যদি ব্যবহার করো তাহলে 0.2 সেকেন্ড সময় লাগতেছে। এটা একটু দেখলা যে কোন পাশ কি কাজ করে। বেসিক্যালি এখানে কিন্তু দুইটা স্টেজ, ফার্স্ট আর সেকেন্ড। এরপরে আসছে যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা আরেকটা ফ্যামিলি নেটওয়ার্ক ইওলো এসএসডি রেডিয়াল। এখানে যেটুকু আছে সেটাই, অত ডিটেইলস করতে হবে না। এখানেও মূল কনসেপ্টটা একই রকম যে এই ইমেজটাকে, যদিও এই স্লাইডে নাই, এই ইমেজটাকে একটা কনভলিউশনাল লেয়ারের মধ্যে পাস করব, পাস করার পর যে ফিচার ম্যাপটা আসবে সেই ফিচার ম্যাপটা একটা গ্রিডে ভাগ করব। এটা কিন্তু আমি সিসিতে দিছিলাম, বুঝতেই পারি না, এটা বুঝতে পারি না কি করে লিখব। ইওলো এসএসডি রেটিনা নেট আপনার কি এই তিনটাই কি? এই তিনটা একটা ফ্যামিলি অফ নেটওয়ার্ক, একই ভাবে কাজ করে। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, ডিভাইড ইমেজ ইনটু গ্রিড 7/7। এখানে দেখাচ্ছে না, তার মানে কি এটা কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ না, যদিও এই স্লাইড স্কিপ করে গেছে। বেসিক্যালি এই ইমেজটাকে একটা কনভলিউশনাল লেয়ারের মধ্যে দিয়ে পাস করানোর পরে আরো কয়েকটা ফুলি কানেক্টেড লেয়ার পাস করার পরে একটা ফিচার ম্যাপ পাওয়া যায়। যাই হোক, আলোচনা সহজ করার জন্য ধরে নাও ইমেজ।